ছিল সেটা বলো। এমসিকিউ আমাদের ছিল কোনটা? রাজশাহী ক্যাডেট কলেজ ছিল না আজকে? ভুলেই তো যাবা বাবা, ভুলতে ভুলতেই তো শেখবা নাকি? না করলে তো সারা জীবন ভুলে থাকবা। পরীক্ষা দেওয়া লাগবে না? এই রিমাইন্ড হতে হতেই তো মাইন্ড চলে আসবে। আচ্ছা, কঠিন গুলো সলভ না করলে তুমি মানে ভালো হবা কেমনে? আল্লাহ তাআলা কি ধরে তোমার ভালো বানাই দিয়ে যাবে? অবশ্যই না। পরিশ্রম করতে হবে। আচ্ছা, আমরা যখন সলভ করতেছি, সলভ করতে থাকি, উপকারিতাটা পরে বুঝবা, যখন পরীক্ষা ভালো রেজাল্ট করবে তখন বুঝবা। এখন যা করাই করতে থাকো। আচ্ছা, দেখো, এখানে হচ্ছে রাজশাহী ক্যাডেট কলেজের 1 থেকে 10-এর মধ্যে সমস্যা আছে কারো? 1, আর 8, আর 6, 7, আর 2, আর হচ্ছে কত? আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে আর নেই, এখন 10 থেকে 20-এর মধ্যে আছে 15, আর 18, আর 15, 18, আর 12, আর 17। আচ্ছা, আমরা দেখবো, সমস্যা নেই আনসার না থাকলে। আচ্ছা, এখন আসি 20 to 25, 20 থেকে 25-এর মধ্যে কারো কোনো সমস্যা আছে? 19-এ সমস্যা, 20, আর 19, 20, তারপরে 23। ওকে, দেখো, প্রথম দিকে সমস্যা অনেক বেশি হবে, এইটাই স্বাভাবিক। ধীরে ধীরে দেখবে সমস্যাগুলো কমে আসতেছে। আচ্ছা, আমরা একটু দেখি। 1 নম্বরে আমরা যদি চলে যাই, রাজশাহী ক্যাডেট কলেজে আমরা যদি 1 নম্বরে যদি চলে যাই, তাহলে দেখো, বলা হয়েছে 1 মিটার দূরত্বে থাকা, আমরা একটু দেখি, 1 মিটার দূরত্বে আছে, 1 মিটার দূরত্বে থাকা দুইটা সমান্তরাল তার, ও সরি সরি, 1 মিটার দূরত্বে থাকা দুইটা সমান্তরাল তার, এই একটা তার, এই একটা তার, এদের মাঝে দূরত্বটা হয়েছে 1 মিটার, দুইটা সমান্তরাল তার। আচ্ছা, মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার করে যদি বিদ্যুৎ ফ্লো হয়, 1 অ্যাম্পিয়ার করে যদি বিদ্যুৎ ফ্লো হয়, তাহলে এদের মধ্যবর্তী কি পরিমাণ বল প্রয়োজন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট থেকে এই প্রশ্নটা চলে আসছে। এটা হচ্ছে একটু এটার 4 অধ্যায় থেকে চলে আসছে, 4 অধ্যায় অবশ্যই, 3, 4, 141। কি সূত্র দেওয়া আছে? যদি অন্য কিছু দেয় তাহলে তুমি কেমনে পারবা? কথা বলো না। সূত্র, আচ্ছা, আমরা ওটা দেখবো না, দেখে তোমাকে বলবো না এটার সূত্রটা কি ছিল। আমি এখন মনে পড়ে আবার পড়ে না, এটা মেবি এরকম ছিল, মিউ নট I1 I2 বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই I1 I2, এরকম একটা জিনিস থাকবে, আমি একটু দেখে তোমাদেরকে বলবো। এর আশেপাশেই একটা জিনিস থাকবে। দেখো, এরপর হচ্ছে ভলিউম গুণাঙ্কের মাত্রা কত। আচ্ছা, আয়তন গুণাঙ্কের মাত্রা কত। আচ্ছা, এই গুণাঙ্ক নিয়ে আমরা যদি একটু কথাবার্তা বলি, গুণাঙ্ক আমাদের 2 ধরনের জিনিস ছিল, একটা ছিল দৈর্ঘ্য গুণাঙ্ক, খেয়াল করে দেখবে, একটা ছিল দৈর্ঘ্য গুণাঙ্ক, আর একটা ছিল ক্ষেত্র গুণাঙ্ক। ক্লিয়ার? আচ্ছা, আমরা আর একটা ছিল আয়তন গুণাঙ্ক, এটা ছিল আমাদের 5 অধ্যায়। আমরা যখন হচ্ছে ওই হুকের সূত্র যখন পড়ছিলাম, পীড়ন সমানুপাতিক বিকৃতি, আমরা যখন সূত্র পড়ছিলাম পীড়ন সমানুপাতিক বিকৃতি, আমরা একটু মনে করাই দিচ্ছি যাতে তোমাদের মনে পড়বে। তখন কিন্তু শোনো, বিকৃতিটা কি ছিল? বিকৃতি ছিল
L2 মাইনাস এলন বাই এলন, এটা ছিল আমাদের বিকৃতি। আর পীড়ন ছিল কি, দেখো এটা ছিল আমাদের বিকৃতি। কি সবকিছু এক মিনিট, আমরা একটু বইয়ের ভেতর থেকে আমরা যদি দেখি, আবার তোমাদের মনে পড়ে কি পড়ে না, আবার সন্দেহ থেকে যাবে। দেখো এই 5 অধ্যায়ে, 5 অধ্যায় 4 অধ্যায় 5 অধ্যায়, হ্যাঁ, হুকের সূত্রতে যখন আমরা ছিলাম, বাতাসের চাপ হুকের সূত্র, এই যে পীড়ন সমানুপাতিক বিকৃতি, তখন আমরা দেখছিলাম পীড়ন ছিল টি বাই এ। দেখো পীড়ন ছিল টি বাই এ, টি মানে কি এফ বাই এও আমি লিখতে পারি। টি হচ্ছে এখানে বল, এফ বাই এ গ্রেটার দেন L2 মাইনাস এল1 বাই এলন। এখন হচ্ছে এখান থেকে আমরা এরকমের এফ বাই এ ইকুয়ালস টু ওয়াই ইন্টু L2 মাইনাস এলন বাই এলন, এইরকম একটা এখানে ওয়াই ছিল গুণাঙ্ক, ওয়াই ছিল দৈর্ঘ্য গুণাঙ্ক। ক্লিয়ার? দেখো এখানে ওয়াই ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, ওয়াইটাকে যদি আমি রেখে দিই, এটাকে যদি গুণ দিয়ে দিই, তাহলে এই পাশে থাকে কি এফ বাই এ ইন্টু এলন বাই L2 মাইনাস এলন ইকুয়ালস টু ওয়াই। সমস্যা আছে কোনো? বুঝছি? এখন দেখো ওয়াই হচ্ছে ওর গুণক। এখন যদি আমি মাত্রা যদি একটু বের করতে চাই, দেখো এফ এর মাত্রা কি, এফ এর মাত্রা হচ্ছে ml টি ইনভার্স 2, ক্ষেত্রফলের মাত্রা কি এল স্কোয়ার ইন্টু এল অন, এল অন কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা হইছে এল। আচ্ছা L2 মাইনাস এল অন, দৈর্ঘ্য বিয়োগ দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্যই তো পাওয়া যাবে নাকি, দৈর্ঘ্য বিয়োগ দৈর্ঘ্য একটা দৈর্ঘ্যই তো পাওয়া যাবে। এল এল কাটা গেল, এই পাশে দেখো এল স্কোয়ার আর এল যদি কাটো, নিচে একটা এল থাকে, এলটা যদি উপরে চলে যায়, তাহলে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2 হয় না? বুঝছো? মনে পড়ছে নাকি মনে পড়ে নাই? মনে তো পড়া উচিত। এখানে পীড়ন সমানুপাতিক বিকৃতি, পীড়ন ছিল এফ বাই এ বা টি বাই এ, আর বিকৃতি ছিল L2 মাইনাস এলন বাই এলন, এটা হচ্ছে আমাদের বিকৃতি। ফলে এইখানে হচ্ছে আমি ওয়াই, ওয়াই ছিল আমার গুণাঙ্ক, এই সমানুপাতিকের একটা ধ্রুবক নিয়েছিল, ওয়াই ছিল গুণাঙ্ক, ওয়াই কে রেখে দিয়ে আমি এই চেঞ্জ করে পাইছি এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, তাহলে এটা হবে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। ঘ হবে অ্যান্সার, গ হবে অ্যান্সার। আচ্ছা কোন 1 নম্বর? 1 নম্বর আমি দেখাইনি, নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা এখন দেখো আমি 6-এ চলে যাই। একটা শিশুর স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? এই 1 নম্বর আমি করাইনি। হাই, ভালো করে কান ধরে যাও। বলছি 1 নম্বরটা আমি করাইনি, আমি নেক্সট ক্লাসে করাই দেবো। এই হচ্ছে 2 নম্বর। স্ক্রিনশট দিয়ে নাও, পরে বাসায় তুলে নিও, এখন তো টাইম নেই আমাদের এমনিতে। আর নেক্সট ক্লাস থেকে আমি শনিবারের ক্লাস থেকে 4:30-এ শুরু হবে ক্লাস। ওকে দেখো, সব ধরনের গুণাঙ্ক একই জিনিস, সব ধরনের গুণাঙ্করই মাত্রা হইছে এইটা। গুণাঙ্ক যেহেতু একটা ধ্রুবক, তার মাত্রা দৈর্ঘ্য গুণাঙ্কের ক্ষেত্রেও যা, প্রস্থ গুণাঙ্কের ক্ষেত্রেও তা, ওই সব গুণাঙ্কের ক্ষেত্রে সেম। বুঝছো? এজন্য একটা গুণাঙ্ক বের করলেই হয়, একটা গুণাঙ্কের মাত্রাই মানে সব গুণাঙ্কের মাত্রা সেম। ওই দৈর্ঘ্য গুণাঙ্কের মাত্রা, ক্ষেত্র গুণাঙ্কের মাত্রা, আয়তন গুণাঙ্কের মাত্রা সবই এই টেবিল ইনভার্সন টি ইনভার্স 2। ক্লিয়ার? আচ্ছা ওকে, এবারে দেখো আমরা চলে যাবো 6-এ। একটা শিশুর স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? অ্যান্সার কি 25 সেন্টিমিটার দেছে না 5 সেন্টিমিটার দেছে? 5 সেন্টিমিটার। একটা দেখো, একটা শিশুর স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। বলো ভাই, যে কথা যা শোনা যায়, যার নেট ভালো আছে একটু সে কথা বলো তো। দেখো শিশুর স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 5 মিটার, একটা কিশোরের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে 18 সেন্টিমিটার, একটা প্রাপ্তবয়স্ক লোকের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। এটাকে মনে রাখবা, শেষ। শিশুর স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার, একটা কিশোর, কিশোর বলতে কি শিশু থেকে বড়, যে কৈশোর বয়সে আছে, তার হচ্ছে 18 সেন্টিমিটার, আর প্রাপ্তবয়স্কদের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। ওকে, এরপর হচ্ছে আমি 7 নম্বরে চলে আসি। 7 নম্বর, বলো।
ট্রানজিস্টর, আচ্ছা ট্রানজিস্টর তৈরিতে কয়টা ডোপায়িত সেমিকন্ডাক্টর প্রয়োজন? আচ্ছা একটা ট্রানজিস্টর তৈরিতে, একটা ট্রানজিস্টরে কি থাকে দেখো, এই থেকে পি, এই থেকে এন, এই থেকে পি, তাহলে ডোপায়িত পি এন পি তিনটা লাগবে আমার, তিনটা। আচ্ছা এবারে দেখো 7 নম্বর, মহাকর্ষ ধ্রুবক জি এর ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? আমরা জি কে কি সার্বজনীন ধ্রুবক বলে থাকি না? জি কে কি আমরা সার্বজনীন ধ্রুবক বলে থাকি না? সার্বজনীন ধ্রুবক মানে কি? সে পৃথিবীর কোনো কিছুর উপরে নির্ভর করবে না, পৃথিবীর কোনো কিছুর উপরে তার নির্ভরশীলতা নাই, তার মানে 1 নম্বরটা হবে না, তা আমি নিশ্চিত। 1 নম্বরে বলা হয়েছে, 1 নম্বরে বলা হয়েছে জি মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। জি কে যেহেতু সার্বজনীন ধ্রুবক বলা হয়, এটা পৃথিবীর কার উপরে ডিপেন্ড করবে না, ফলে এক ভুল। আচ্ছা জি একটা স্কেলার রাশি, আমরা ভেক্টর রাশিতে যেই কয়টা জিনিস শিখছি তার মধ্যে কি বড় হাতের জি ছিল? ছিল না। একটা কবিতা দিয়ে, আমরা একটা কবিতা দিয়ে লেখাইতেছিলাম না যে কি সেই ভেক্টর, যেহেতু সেই ভেক্টর রাশিগুলোর মধ্যে বড় হাতের জি নাই, তার মানে এ ভেক্টর রাশি না, এ একটা স্কেলার রাশি, এ কথা সত্য কথা। এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, ভর কেন কোন কিছুর উপরই নির্ভর করে না, তার মানে 2 এর 3 হচ্ছে সঠিক অ্যান্সার। এখন দেখো একটা বিটে নিঃসরণের জন্য কোন তেজস্ক্রিয় রূপান্তরটি সঠিক? আচ্ছা আমরা এটা এই বছরই আমরা পড়াশোনা করছি বিটা। আচ্ছা বিটা মানে কি? ইলেকট্রন না? বুঝছো? আচ্ছা বিটা মানে হচ্ছে ইলেকট্রন। এখন দেখো আমরা দুই ধরনের বিটে নির্গমন হয়, দুই ধরনের বিটে নির্গমন হয়। এক ধরনের বিটে নির্গমন হচ্ছে পজিটিভ বিটে নির্গমন, আর এক ধরনের বিটে নির্গমন হচ্ছে নেগেটিভ বিটে নির্গমন। এই বিষয়টা কিন্তু আমরা খুব ভালো করে বোঝানোর ট্রাই করছিলাম। দেখো এই হচ্ছে তোমার কেন্দ্র, আর এই হচ্ছে তোমার নিউক্লিয়াস। এখন দেখো আমরা বলছি নিউক্লিয়াসের ভেতরে যা কিছু ঘটবে, নিউক্লিয়াসের ভেতরে যা কিছু ঘটবে, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, যখন নেগেটিভ বিটা, বিটা মানে ইলেকট্রন, বিটা মানে ইলেকট্রন, আমরা যখন এই বিটের রশ্মির নির্গমন যখন আমি বুঝেছিলাম পজিটিভ বিটা, এর নাম দিয়েছিলাম আমরা পজিট্রন, মনে থাকার কথা, এবং খুব ভালোভাবেই আমি পড়াইছিলাম আমার যতদূর মনে পড়ে। এর ভেতরে ধরো আমি একটা নাইট্রোজেন নিয়ে যদি কথাবার্তা বলি, নাইট্রোজেন ধরো এটা হইছে 7 14, তার মানে এর কেন্দ্রে 7টা আছে, এতে ইলেকট্রন আছে 7টা, প্রোটন আছে 7টা, আর নিউট্রন থাকবে কয়টা? 14 বিয়োগ 7, 7টা থাকবে মানে নিউট্রন। এখন দেখো এই হচ্ছে ব্যাপারটা। এখন এই জায়গা থেকে কেন্দ্রে এই 7টা প্রোটন আছে আর 7টা নিউট্রন আছে। এই বিষয়টা আমি খুব যুক্তি সহকারে বুঝিয়েছিলাম, একটা নিউট্রন একটা ইলেকট্রন আর একটা প্রোটনের সমন্বয়ে গঠিত, একটা নিউট্রন একটা ইলেকট্রন একটা প্রোটনের সমন্বয়ে গঠিত। তাহলে এরপরে হয় কি দেখো, এই নাইট্রোজেন ধরো 7 14, সাপোজ নাইট্রোজেন 7 14, এখন এই যে হচ্ছে আমার নাইট্রোজেন 7 14 থাকলো, এর এই যে 7টা নিউট্রন আছে, 7টা নিউট্রন থেকে একটা নিউট্রন ভাঙে, খেয়াল করে দেখো একটা নিউট্রন ভাঙে, একটা নিউট্রন যদি ভেঙে যায়, 7টা নিউট্রন আছে, ইলেকট্রন নিয়ে তোমার কোনো চিন্তা নাই, আমার চিন্তা হইছে নিউক্লিয়াস থেকে ভাঙবে, কারণ আমরা তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয় ঘটনা, এই বিষয়টা আমরা জানি। তাহলে একটা নিউট্রন যদি ভেঙে যায়, একটা নিউট্রন ভেঙে একটা ইলেকট্রন তৈরি হলো আর একটা প্রোটন তৈরি হলো, তার মানে এখন বর্তমানে নিউট্রন সংখ্যা কয়টা? 7 মাইনাস 1, 6টা। আর একটা বিষয় তুমি খেয়াল করে দেখো, এই জায়গাটায় প্রোটন 7টা ছিল, আর নতুন করে নিউট্রন ভাঙার ফলে একটা প্রোটন তৈরি হয়েছে, ইলেকট্রন তো বাইরে বের হয়ে গেছে, যাকে আমরা বিটের রশ্মি বলছি, ইলেকট্রন তো বাইরে বের হয়ে গেছে, আমরা বিটের রশ্মি, কিন্তু প্রোটন তো আর বাইরে বের হবে না, প্রোটন তো নিউক্লিয়াসের মধ্যেই থেকে যাবে। তাহলে বর্তমানের প্রোটন সংখ্যা কত? পূর্বের প্রোটন সংখ্যা ছিল 7, আর নিউট্রন ভাঙার ফলে একটা প্রোটন সংখ্যা তৈরি হয়েছে, তাহলে টোটাল প্রোটন সংখ্যা হলো 8। তাহলে আমি কি এই কথাটা বলতে পারি, তেজস্ক্রিয় বিটা ভাঙনের সময় প্রোটন সংখ্যা বাড়ে নাকি কমে? প্রোটন, আচ্ছা সবার তো মনে পড়তেছে তো নাকি, বিটা ভাঙনটা কি মনে পড়তেছে না সবার? আচ্ছা এখন দেখো তাহলে আমি বুঝতে পারছি বিটা ভাঙনের সময় কি নিউট্রন মানে প্রোটন সংখ্যা 1 বাড়ে,
আচ্ছা, প্রোটন সংখ্যা যদি এক বাড়ে তাহলে কি পারমাণবিক সংখ্যা বাড়ে না কমে? তাহলে বিটের রশ্মি নির্গমনের সময়, বিটের রশ্মি নির্গমনের সময় পারমাণবিক সংখ্যা এক বাড়বে। এখন তুমি দেখো, নাইট্রোজেন থেকে কার্বন, এটা কি পারমাণবিক সংখ্যা বাড়ছে না কমছে? এটা কমছে, তার মানে এটা হবে না। কার্বন থেকে নাইট্রোজেন, এইখানে কি পারমাণবিক সংখ্যা বাড়ছে না কমছে? তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। কারণ বিটে যখন বেরোয় তখন আমরা দেখি পারমাণবিক সংখ্যা এক বাড়ে। আচ্ছা, কার্বন থেকে ফ্লোরিন, কার্বন হয়েছে 6 আর ফ্লোরিন হয়েছে 9, এখানে কি এক বাড়ছে না 3 বাড়ছে? ফলে এ হবে না, কারণ বাড়বে 1, ফলে 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝছি? বলো। অবশ্যই, আমি বলছি 90% ক্ষেত্রে। সেতু, আমি যখন 13 অধ্যায় যখন পড়াইছিলাম 2 মাস বসে বসে খুবই ধীরে সুস্থে, তখন আমি বারবার বলছিলাম তেজস্ক্রিয় বিটে রশ্মি নির্গমন বলতে সাধারণত নেগেটিভ বিটে নিঃসরণকে বোঝায়। পজিটিভ বিটে নিঃসরণ খুবই কম ঘটে, খুবই কম, নাই বললেই চলে। ক্লিয়ার? আচ্ছা, শুধু একটাই ভাঙবে, এটা কেন তৈরি হয় এটাও ব্যাখ্যা দেওয়া হয়েছে। এটা ইমব্যালেন্স যখন হয়ে যায়, পরমাণুর মধ্যে যখন ইমব্যালেন্স তৈরি হয়, মানে নিউট্রন সংখ্যা বেশি হয়ে যায়, তখন আমরা ভেঙে ওটাকে সমান করে দিই। হ্যাঁ, আচ্ছা, ওকে। দেখো, এরপর হইছে 8 গেল, এরপর আমরা 12 তে চলে এসেছি। 40 নিউটন ওজনের বস্তুকে 2 সেকেন্ড 2 মিটার 2 সেকেন্ডে 2 মিটার ছোট কৃত কাজ কত? আচ্ছা, এখন দেখো, আমাদেরকে বলা হয়েছে 40 নিউটন ওজন এর একটা বস্তু, 40 নিউটন যদি ওজন হয় তাহলে তার ভর কত? mg ইকুয়ালস টু 40, w ইকুয়ালস টু mg। তাহলে m ইকুয়ালস টু কি 40 ভাগ g, মানে 9.8। এটা তুমি m বের করে ফেলাইলাম। দেখো, বলা হয়েছে কই গেল, 40 নিউটন 2 সেকেন্ডে, টি এর মান দেওয়া আছে 2 সেকেন্ড, 2 সেকেন্ডে 2 মিটার উঁচুতে আমি উঠাইতেছি, মানে এইচ এর মান হচ্ছে 2 মিটার। আমাকে এখন কৃত কাজ কত? আচ্ছা, আমরা কৃত কাজ ডব্লিউ ইকুয়ালস টু এফ এইচ, এই বিষয় কি আমরা জানি না? কৃত কাজ ডব্লিউ ইকুয়ালস টু এফ এইচ। আচ্ছা, এফ এর মান এম এ এইচ, যখন আমার বস্তুটার উপর জি কাজ করে, আচ্ছা তুমি একটা বস্তুকে উপরে তুলতেছো তখন তো জি কাজ করবে, তখন সূত্রটা দাঁড়ায় কি এম জি এইচ। তাহলে দেখো, এম জি এর মান কত? 40, এম জি এর মান হয়েছে 40, ডব্লিউ ইকুয়াল টু এম জি। আর এইচ এর মান হয়েছে কত? 2। তার মানে হবে 80 জুল হবে কৃত কাজ। 80 জুল, 80 জুল না থাকলে নাই। কই, অত উচ্চতায় উঠেছে তো, উচ্চতায় তো উঠেছে। না না, এইখানে তুমি কথা বলো না, এইখানে যেহেতু 80 জুল যেহেতু নাই, সেহেতু তুমি আর একটা কাজ করতে পারো, ডব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা। উপরে তুলছে তার মানে কস থিটার মান 90 ডিগ্রি, উপরে তুলছো তার মানে কি কস থিটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি 80 জুল যদি থাকতো তাহলে আমরা 80 জুলকে কারেক্ট করতাম, যেহেতু 80 জুল নাই সেহেতু আমরা এই সূত্র যদি ফেলাই এফ এস কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মানে হচ্ছে শূন্য, তাহলে এফ এস ইন্টু শূন্য ইকুয়াল টু শূন্য, শেষ। 80 জুল তো নাই এখানে অপশনে। বলো, বলো। না, জিরো, 0 জুল সঠিক। মানে ব্যাপারটা হয়েছে তোমার 80 জুল যেহেতু নাই, না না, 11 কিসের কমন হবে? 80 জুল যেহেতু নাই, বুঝি নাই। 80 জুল দেওয়া থাকলে 80 জুলকে কারেক্ট করবা। 80 জুল যদি না দেওয়া থাকে তাহলে তুমি এফ এস কস থিটার সূত্র ফেলাই দেখবা যে সেইটা দিয়ে মেলে কিনা, যেইটা দিয়ে মেলবে তুমি সেই রেজাল্টটাকে কারেক্ট ধরে নিবে, বুঝছো?
ভাই উচ্চতায় যদি সে তোলে, এখন উচ্চতায় তো সে কত ভাবেই তুলতে পারে, পারে না? তুমি তোমার কথাটা একটু চিন্তা করে দাও। তুমি হচ্ছে অনেকভাবে তুমি চিন্তা করতে পারো। দেখো, একটা লোক হাত, দেখো আমি হাতে ধরে এই বস্তুটাকে উপরের দিকে তুলছি, হাতে ধরে। তাহলে আমরা কি বলবো? এই হচ্ছে মাটি, আমি বস্তুটাকে হাতে ধরে এই উপরে তুলছি। এখন আমার বল কোন দিকে? উপরের দিকে। আর সরণ কোন দিকে? উপরের দিকে। আমরা যে থিটাটা যে ধরি, সেই থিটাটা আমরা কিসের আর কিসের মধ্যে ধরি? বল আর সরণের মধ্যবর্তী কোণ আমি ধরি। এখানে বলও যেই দিকে, সরণ ওই দিকে, তাহলে মধ্যবর্তী কোণ তো 0 ডিগ্রি হয়। তুমি যদি ওইভাবে চিন্তা করো হেরা, বুঝছো? আমি বলি অ্যান্সারে কমন মার্কস দেওয়া থাকলে কমন মার্কস থাকবে, আমি সেটা বলি নাই। আমি বলছি যদি তুমি জিরো, মানে প্রথমে এফএস বসাবা, যদি চলে আসে চলে আসলো, এফএস দিয়ে না হইলে আমরা কস্তিতে বসাবো। যদিও এই প্রশ্নটা এখানে ভুল অ্যান্সার আসারই সম্ভাবনা বেশি, এটা ভুল অ্যান্সারই দেয়া আছে। এইটি যদি হচ্ছে কারেক্ট অ্যান্সার, থাকলে থাকবে না থাকলে নাই, অত ঝামেলা করার দরকার নেই তাহলে। আচ্ছা, কোনটার একক কিলোওয়াট ঘন্টা হতে পারে না? আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি, এই কিলোওয়াট ঘন্টা কিসের একক? আমি একদম লেখাই দিছিলাম পরীক্ষা, মানে একদম নোট খাতায়। কিলোওয়াট ঘন্টা হইছে কাজের একক। সবাই মাঝে মাঝে একটু বোকা হয়ে যাও। 1 কিলোওয়াট ঘন্টা সমান 3 টু দি পাওয়ার 6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। এটা কে জানো না তোমরা? আমাকে একটু বলো তো। 1 কিলোওয়াট ঘন্টা সমান 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। আমরা সবাই জানি না এটা? ক্লিয়ার? আমরা সবাই তো এটা জানি। আমি একটু বলি, বা একটু বলতে দাও না আমারে। এখন জুল কিসের একক? কাজের একক। তাহলে কিলোওয়াট ঘন্টা কিসের একক? কাজের একক। তাহলে কিলোওয়াট ঘন্টা হচ্ছে কাজের একক। আমরা জানি কৃত কাজ সমান ব্যয়িত শক্তি, মানে কাজও যা শক্তিও তা। তাহলে শক্তিরও একক, তড়িৎ শক্তিরও একক, ক্ষমতার একক না। আমাকে বলছে কোনটা কিলোওয়াট ঘন্টা কার একক হতে পারে না, ক্ষমতার একক হতে পারে না। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, আহ আল্লাহ আল্লাহ করো যেন খুলে যায় কোচিংটা, বলো। বুঝিনি। যদি নিচে নামানো হয় তাইলেও cos θ 0 ডিগ্রি, তাইলেও cos θ 0 ডিগ্রি। বল কাজ করতেছে নিচের দিকে, বস্তুর সরণ হচ্ছে নিচের দিকে। বলও নিচের দিকে, সরণও নিচের দিকে, দুইটা সেম দিকে। না না, দুইটাই 0 ডিগ্রি হবে ভাই। আমি বলছি এখানে জোর করে আমরা ধরছি, কিছু করার নেই, আমাদের মিলিতে বললে এই জন্য। এমনিতে তো 0 ডিগ্রি। না ছুটি না, এটা শেষ করে দিয়ে দিই। ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। ক্রিয়া যেই দিকে, প্রতিক্রিয়া তার উল্টো দিকে, তাহলে তার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। আর যদি সেম দিকে হয়, সেম দিকে হইলে 0 ডিগ্রি, আর বিপরীত দিকে হইলে 180 ডিগ্রি, ফলে এখানে হবে 180 ডিগ্রি। আচ্ছা, আজকে মেবি আর দেখানো যাবে না।